যার কথায় আমার সময় কেমন ছিল শোনো বলি, আমার চোখে দেখবে ফিরে হারিয়ে যাওয়া স্মৃতির গলি। আমার সময়, আমার সময়, আমার সময়, আমার সময়। কেমন আছো ছোট্ট বন্ধুরা? হ্যাঁ, দেখছি আজকে আমাদের আসরে অনেক ছোট্ট বন্ধুরা এসছে। আজকে আমাদের মাইকেল আসরে তো দেখছি সবাই এসছো। তা আজকে আজকে কিন্তু অনেক কিছু হবে। মনে আছে কথা বলা পুতুল মাইকেলকে? টেলিভিশনের সাদা কালো পর্দায় সপ্তাহে একদিন নিয়ম করে আসর জমাতো সে। তার মানুষ বন্ধুর সঙ্গে মেতে উঠত সরস খুনসুটিতে। সেটে উপস্থিত ছোটরা থেকে টেলিভিশনের তামাম দর্শক মাইকেল আর তার বন্ধুর যুগলবন্দি আনন্দ দিয়েছে বহু মানুষকে। তারপরে বাড়িটাকে ভালো করে পরিষ্কার করলো। তাই তো, কেন করলো? দেখলো কোথাও নোংরা আছে কিনা, সব পরিষ্কার করলো। আর কোথায় নোংরা জল থাকলে সেগুলোকেও পরিষ্কার করে ফেললো। করার পর মশারি টাঙিয়ে দিব্যি নাক ডাকিয়ে ঘুমোতে শুরু করলো। কি মজা হলো। কেন? মশা কামড়াতে পারলো না। ঠিক বলেছো, মশা আর কামড়াতে পারলো না। কি মশা কামড়াতে পারবে? মশারি যখন টাঙিয়ে শুয়েছে, মশা কামড়াবে? সেই বন্ধু অর্থাৎ প্রবীর কুমার দাস। ম্যাজিক শোর জগতের অলিখিত নিয়ম মেনে, অবশ্য শুধুই প্রবীর কুমার। জাদুর নেশাটা তাঁর ছোটবেলা থেকেই। সেখান থেকে ঘটনাচক্রে কথা বলা পুতুলের জনপ্রিয় শিল্পী। টেলিভিশন তো বটেই, মাঠে ময়দানে ম্যাজিক শো কম করেননি। সার্কাস, মেলা, এমন হরেক জায়গায় তার ইন্দ্রজালের মায়ায় জড়িয়েছেন দর্শককে। তার হাত ধরে সর্বভারতীয় স্তরেও জনপ্রিয়তা পায় সরক্ষেপণ শিল্প। সময়ের শৃঙ্খলায় বয়স বেড়েছে ঠিকই, কিন্তু শিশুর মতো সে মনটি আজও অমলিন। এই ম্যাজিকের নেশাই তাকে দিয়েছিল কথা বলা পুতুলের খোঁজ। স্কাউট দলের হয়ে গিয়েছিলেন সোভিয়েত ইউনিয়নে। সেখানেই সার্কাসের এক শিল্পীর কাছে প্রথম জানতে পারেন এই শিল্প সম্পর্কে। তখন আমার বয়স 14-15 বছর বয়স হবে। সে সময় স্কাউট থেকে সিলেক্টেড হওয়ার পরে আমাদের যাত্রা শুরু হলো সোভিয়েতে। তখন আমাদের ভারতবর্ষ থেকেই প্রায় 15-16 জন মতন গিয়েছিল। তার মধ্যে আমি তখন ছিলাম হিরো, কারণ আমি ম্যাজিক দেখাই, অনেক কিছু করতে পারি। যাই হোক, তো ওখানে আমাদের প্রত্যেকদিন যে ক্যাম্প হতো, ক্যাম্পের পরে আমাদের একদিন ঠিক হলো যে সার্কাস দেখাতে নিয়ে যাওয়া হবে। যাই হোক, সেখানে দেখলাম একজন ভদ্রলোককে ম্যাজিক দেখাচ্ছে। এবার ম্যাজিক দেখার পরে তিনি পায়ে রোলার স্কেট পরেছেন, পরে ওই অ্যারিনার মধ্যে ঘুরছেন আর একটা ছোট একটা এইটুকু একটা ডল নিয়ে কথা বলাচ্ছেন। সেটা দেখে আমি খুব অবাক হয়ে গেলাম। বাবা, পুতুলটা কথা কি করে বলছে, কিছুতেই বুঝতে পারছি না। তখন ভাবলাম যে ভদ্রলোক এটা দেখাচ্ছে, তো সে তো একটু আগে ম্যাজিক দেখিয়েছে, তার মানে সে আমার জাদু ভাই, তাহলে আমি ওর সাথে কথা বলতে পারি। এটাই আমার মনে তখন ধারণা হয়েছে। তখন আমাদের যে দোভাষী ছিল, লিডার ছিল, তাকে বললাম যে এরকম শো এর পরে ওই লোকটার সাথে আমার সাথে একটু আলাপ করিয়ে দাও। তা আমার কাছে নিয়ে গেছে, সেখানে নিয়ে গিয়ে তার সাথে কথাবার্তা
বলে দিল যে এরকম স্কাউটার ইন্ডিয়ার থেকে এসছে। তখন আমি ভদ্রলোককে বললাম আই এম ম্যাজিশিয়ান। তখন বললো তুমি ম্যাজিক দেখাও? আমি হ্যাঁ ম্যাজিক দেখাই। অবশ্য সব কথাগুলো কিন্তু দোভাষীর মাধ্যমে হচ্ছে, আমি আমার বাংলায় বলছি আর দোভাষী ও রাশিয়ান ট্রান্সলেট করে দিচ্ছে। তখন আমি তখন বললাম যে আমাকে বলে তুমি একটা ম্যাজিক দেখাও। আমার পকেট থেকে সেই ছোট ম্যাজিক একটা ছিল কালার চেঞ্জিং ফেদার, সেটা বার করে আমি ওনাকে দেখালাম। উনি বললেন হাউ নাইস। তখন উনি বলছেন যে এই জিনিসটা আমরাও দেখাই বড় বড়, তুমি এত ছোট, তোমাদের দেশে কি ছোট পাওয়া যায়? আর না, এটা আমি নিজে বানিয়েছি। বলে তাই? হ্যাঁ। তখন আমি বললেন এটা আপনার জন্য, বলে ওনাকে আমি গিফট দিলাম। উনি বললেন বাহ, তুমি যখন আমাকে গিফট দিলে তোমাকেও একটা দিতে হয়। আমি বললাম হ্যাঁ নিশ্চয় দিতে হয়, ওর জন্য তো এসছি। তখন আমি বললাম ওই যে পুতুলটা কথা বলছে, পুতুলটা কথা কি করে বলছে? সে রোবট? বলে না না রোবট নয়, এটা হচ্ছে এটাকে বলে ভেন্ট্রিলোকুইজম। আমি বললাম মানে? তখন বলছে এটা তো তোমাদের ইন্ডিয়ান জিনিস, তুমি জানো না? না হয়তো যাই না, কোনদিন দেখিনি। আমি এটা শিখতে চাই। ঠিক আছে তুমি এক কাজ করো, তুমি কালকে এসো, কালকে তোমার জন্য আমি গিফট রেডি করে রাখবো। আর এটার জন্য শিখতে চাইছো, এটা কি করে শিখবে তার একটা গাইড বই আমি তোমায় দেবো। হ্যাঁ ঠিক আছে, আমরা সেদিন চলে আসি। তারপর দিন আমরা আবার যাই। শোয়ের শেষে ভদ্রলোক আমার আসেন, আসার পর আমাকে একটা ছোট্ট এইটুকু একটা পুতুল আমাকে দেন। সে পুতুলটা ওনার হাতে তৈরি করা পুতুল, আর উনি একটা বই দেন। বইয়ের ওপরে একটা ছবি ছিল, ওনারই একটা ছবি, একটা পুতুল নিয়ে বসে আছে। ওনার নাম হচ্ছে জেবি দাবাতনিয়া, রাশিয়ান বই। তা আমি পাতাগুলো যা দেখলাম সব ইংরেজি অক্ষরের মতন উল্টো পাল্টা অক্ষর, কিছুই পড়তে পারি না, মা মুশকিল। আমি জিজ্ঞেস করলাম যেটা বলে তুমি দেশে নিয়ে গিয়ে পড়বে, ওসব তখন তুমি সব বুঝতে পারবে। আরে ঠিক আছে, পুতুলটা দেখে আনন্দ হয়ে গেছে। দেখালেন পুতুলটা কি করে কথা, মানে মুখটা নড়ছে, ঘাড় নাড়াচ্ছে, কিভাবে করতে হয় দেখালেন উনি। ঠিক আছে, তারপরে ইন্ডিয়া আসি। আসার পরে তারপরে গোর্কি সদনে গেলাম, গিয়ে ল্যাঙ্গুয়েজ ক্লাসে ভর্তি হলাম। তখন 10 টাকা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাসের জন্য লাগে, 10 টাকা দিয়ে ভর্তি হলাম। তো আমাদের ওখানে এক ভদ্রমহিলা, উনি ক্লাস করাতেন। তো আমি ক্লাস শুনতাম, উনি লেটারিং গুলো লিখে বলতেন এটা এ, এটা বি, এটা সি, এটার উচ্চারণ এই হবে। তা আমি দেখলাম যে উনি ওই রকম ভাবে যে টুকরো টুকরো বলছেন, ওইটুকু কথা বললে তো ও শিখতে আমার অনেক টাইম লাগবে। আর এবিসিডি শিখে তারপরে যদি বই পড়তে যাই আমি বুড়ো হয়ে যাবো, হবে না। আর ঠিক আছে ধৈর্য ধরি, দেখা যাক কি হয়। তখন ওই ক্যান্টিনে আমরা ওই সবাই স্টুডেন্টরা, তখন সবাই আমরা ওখানে যেতাম, গিয়ে খাওয়া দাওয়া করতাম। আর সবাই বলতে ম্যাজিক দেখাও, তা সবাইকে ম্যাজিক দেখাতাম। তা একদিন ওই ভদ্রমহিলা ক্যান্টিনে এসছেন, এসে দেখছে আমার টেবিলে এক গাদা সবাই ভিড় করে দাঁড়িয়ে আমি কি দেখাচ্ছি উনি দেখছেন। দেখে আমার কাছে এগিয়ে এসে বলছেন তুমি ম্যাজিক দেখাও? আমি বললাম হ্যাঁ। দেখাও। তা আমি আবার দেখালাম ওনাকে, বললাম এটা কি করে হচ্ছে। উনি আগেই কিউরিওসিটি প্রকাশ করলেন যে কি করে হচ্ছে। আমি বললাম যে কেন, আপনি কি শিখতে চান? বলে হ্যাঁ আমাকে দেখাও, আমি শিখিয়ে দাও। আমি শিখিয়ে দিতে পারি যদি আপনি আমাকে একটা হেল্প করেন। ওটা কি? আমার ব্যাগ থেকে তখন ওই বইটা বার করলাম। বইটা বেশি মোটা ছিল না, ওটা 20-25 পাতার বই, ছোট বই। বললেন, আমি বললাম যে এই বইটা আপনি বাংলায় যদি আমাকে একটা লিখে দেন, কারণ এটা রাশিয়ান লেখা। বললে এটা কিসের বই? আমি বললাম এটাও ম্যাজিকের বই। এটা আপনি আপনি যদি লিখে দিলে আপনি নিজেও বুঝতে পারবেন, আর আমিও পড়তে পারবো, আমিও শিখতে পারবো। আর এটা যদি পুরো আপনি করে দেন, আপনাকে আমি 10টা ম্যাজিক শিখিয়ে দেবো। তাই? বলে হ্যাঁ। ঠিক আছে, 1 সপ্তাহ আমাকে দাও। দিলাম। 1 সপ্তাহ পরে উনি আমাকে বইটা লিখে দিলেন। তা বইটা পড়ে দেখলাম যে পুরো বাংলায় লিখে দিয়েছেন। বেশ পড়ে আমি বুঝতে পারছি কি আছে। ওনাকে 10টা ম্যাজিক শিখিয়ে দিলাম, উনি খুব খুশি হলেন। তো উনি বললেন খুব ভালো কথা, এটা তো লিখে দিলাম, কিন্তু ক্লাসটা কিন্তু রেগুলার করো। হ্যাঁ ক্লাস তো রেগুলার করবো। তারপরে বোধহয় একদিন কি 2 দিন গিয়েছিলাম, তারপরে নমস্কার করে চলে এসেছিলাম, আর যাই। যত সময় গড়িয়েছে পাল্লা দিয়ে বেড়েছে তার কথা বলা পুতুলের জনপ্রিয়তা। এক ভদ্রলোক এসে আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি শো করো? আরে হ্যাঁ শো করি। তো বলে পুতুলটা নিয়ে শো করবে? আরে হ্যাঁ করবো।
তখন ওরা ঠিক আছে তোমার বাড়ি কোথায়, আমি অ্যাড্রেস দিলাম। তো ভদ্রলোক আমার বাড়িতে এলেন, ওনার নাম হচ্ছে রবি চক্রবর্তী। তো উনি এসে বললেন যে আমি এরকম কলকাতা ওয়েস্ট বেঙ্গলেতে ওই ছোট ছোট মেলা অর্গানাইজ করি, আর মেলাতে টেন্ট করি, টেন্টে ওই তোমার একটা হল মতন বানাই, সেখানে অনুষ্ঠান তুমি করবে এই পুতুলটা নিয়ে। আমি ঠিক আছে, হ্যাঁ করবো। তো উনি আমাকে বললেন যে জানুয়ারি মাসে 23শে জানুয়ারি কাকুরগাছিতে ওখানে নেতাজি মেলা হবে, সেখানে তোমাকে নিয়ে যাব, সেখানে তুমি শো করবে। আমি ঠিক আছে। তা যথারীতি 23শে জানুয়ারি কাকুরগাছিতে সময় করে আমাকে গাড়ি করে এখান থেকে নিয়ে গেছে বা ট্যাক্সি করে নিয়ে যাওয়ার পরে দেখলাম একটা প্যান্ডেল বানিয়েছেন, সেখানে একটা খাট দিয়ে একটা উঁচু একটা স্টেজ মতন করে দিয়েছেন, আর ভেতরে চেয়ার ফেয়ার রেখেছে, প্রায় গোটা 50-100 মতন চেয়ার রয়েছে, লোকে বসবে। টিকিট হচ্ছে 19 পয়সা করে। আর বাইরে উনি একটা সাদা একটা প্লাস্টিকের মধ্যে লিখেছে রাশিয়ার কথা বলা পুতুল, কারণ উনি শুনেছেন আমি রাশিয়ার এই কথা বলা পুতুল, এটা আমি এইভাবে শিখেছি বা এইভাবে করেছি। এবারে প্রথম দিন থেকেই ওখানে এমন ভিড় হতে শুরু করলো। প্রথম দিন শো করলাম, এবার যখন আমি ফিরে আসছি তখন আমার হাতে 300 টাকা না 200 টাকা হাতে দিলেন। তখন 200 টাকা মানে অনেক। তখন একটা স্কুলে শো করলে পর 20 পয়সা করে বা 10 পয়সা করে টিকিট হতো, 20 টাকা 25 টাকা পেতাম, সেখানে 200 টাকা পেয়েছি। কিছু সন্ধ্যেবেলা গেছি, আর 7টা-8টার সময় আর 9টার সময় ওখানে শেষ করে বাড়ি এসেছি। এইভাবে তো করতে 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 এক সময় বঙ্গ সংস্কৃতি সম্মেলনে উনি ওরকম টেন্ট করলেন, সেখানে গিয়ে শো করলাম। সেখানে তো সে বিশাল লাইন, আর তখন ওখানে কি কোনো চেয়ার ফ্যান নেই, এত ভিড় হতো, চেয়ার নেই, সব তুলে দিয়েছে। লোকে হুড়মুড়িয়ে ঢুকতো, প্রায় 100-150 লোক। 10 থেকে 15 মিনিট কথা বলতাম, আরেকটা গেট দিয়ে হুড়ুড় করে বেরিয়ে যেত, আবার একটা হলে চলে আসতো। আমি হয়তো 2 মিনিট কি 3 মিনিট গ্যাপ, তারপর আবার শুরু করতাম। এইরকম ভাবে চলেছে, এইভাবেই শুরু হয়েছিল। স্বাভাবিকভাবেই একটা পর্যায়ে এসে প্রয়োজন হয়ে পড়ল নতুন আরেকটা পুতুল বানানোর। আসলে আমি যখন প্রোগ্রাম করতে শুরু করেছিলাম তখন আমার ওই ব্যানারে লেখা থাকতো রাশিয়ার কথা বলা পুতুল, আর সেই যে পুতুলটা আমাকে রাশিয়ার থেকে মিস্টার জাভেদ নিয়ে আমাকে দিয়েছিলেন ওইটা নিয়ে আমি প্রোগ্রাম করতাম। কিন্তু আমার ইমপ্রেসারিও আমাকে বললেন যে দেখো তুমি স্টেজে দাঁড়াও, আর প্রায় 150-200 জন লোক দাঁড়ায়, পেছনের যে লোক সে পুতুলটার মুখ নড়ছে যে বুঝতে পারছে না, এত ছোট পুতুলটা তো খুব ছোট, বলে পুতুলটা যদি বড় করে বানাতে পারো তবে কিন্তু খুব ভালো হয়। তাই না, ঠিক কথা। তো তখন আমি আমার যে ক্লে মডেলিং যে স্যার ছিলেন লক্ষ্মীপাল, পদ্মশ্রী লক্ষ্মীপাল, ওনাকে গিয়ে বললাম যে স্যার এই ব্যাপার, মানে এই পুতুলটা দেখুন এই কথা বলে, এটাকে আমি একটা এরকম 3-4 ফুটের একটা বড় পুতুল বানাতে চাই। তখন বললো টকিং ডল। হ্যাঁ, বলে ঠিক আছে, তুমি এক কাজ করো, জিনিসপত্র যা কিনতে হবে 250 টাকা তুমি জোগাড় করো। আমরা ঠিক আছে, জোগাড় করবো। বলে চলে এসো আমার স্টুডিওতে। ওনার স্টুডিওটা হচ্ছে কুমারটুলিতে। তা আমি খেয়ে দিয়ে বাড়ি থেকে ওনার কাছে যেতাম। তো উনি ওই খড় বেঁধে কি করে পুতুল একটা বডি বানাতে হবে সেটা বানান, উনি আমাকে শেখাতে শুরু করলেন। আমি না আপনি বলে না, নিজেই তুমিই বানাবে, আমি দেখিয়ে দেবো, বানাও। আমি ঠিক আছে, বানালাম, বডি বানানো হলো। তারপরে বললো যে এর উপরে কাপড় ওই মাটি দিয়ে গোলা করে এর উপরে কাপড় জড়াও। তো কাপড় জড়ালাম, শুকিয়ে যখন গেল তখন বললেন যে এর উপরে কাগজ পেস্ট করো। এই কাগজ পেস্ট করতে 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 সে মোটা হয়ে গেল। তো সেই যখন মোটা হয়ে গেল পুতুলটা একটা বডি তৈরি হলো। বডিটা করার পরে তারপর বললেন যে এবারে হাতের এখান থেকে কাটো, করার দিয়ে কাটা হলো, পায়ের এখান থেকে কাটা হলো, বডিটাকে কেটে বার করা হলো, এবার থেকে খড়পড় সব বার করে দেওয়া হলো। দেওয়ার পর তখন দেখা গেলো পুরো পেপারের একটা পুরো ধাঁচা মতো বেরিয়ে এলো। তারপরে ওখানে আবার কাঠ দিয়ে জয়েন্ট করে পায়ের জয়েন্ট গুলো করা হলো, হাতের জয়েন্ট সব হলো। এবার কিন্তু মাথাটা তখন তৈরি হয়নি। এবার মাথাটা উনি বললেন এবারে এটা তুমি বানাও। আমার দ্বারা হবে না। আচ্ছা ঠিক আছে, আমি বানিয়ে দিচ্ছি। তুমি মাটি দিয়ে
তো উনি শেপ করতে তৈরি করতে শুরু করলেন, করছেন করে আমাকে বলছে তুমি একটু দেখো তোমার কিরকম পছন্দ। আমি দেখলাম চোখ মুখ উনি, আমি বললাম একটা বাচ্চা ছেলের মতন হবে কিন্তু খুব সুইট দেখতে হবে, এরকম ভাই বানিয়ে দেন। উনি বানালেন, বানার পরে বললেন এবার দেখো। আমি বললাম না এরকম না, একটু এই জায়গাটা ফোলা চাই। উনি আবার একটু ফুলিয়ে দিলেন, এই করতে তারপরে একটা যখন শেপ এনেছেন দেখলাম পুরো মাইকেলের ফেসটা এসছে। আর এটা খুব ভালো লাগছে, এইটাই চাই। ঠিক আছে, তখন আমাকে বললেন এবার এটা একটু শুকুক, তারপরে এটার উপরে পেপার পেস্ট করো। আবার পেপার পেস্ট করতে শুরু করলাম, করে সেটাকে কাটা হলো। আবার ওটার থেকে আবার পুতুলটা বেরোলো, মুখটা বেরোলো। এই মুখটা তৈরি করার পর তারপরে রং টং করে তারপরে পুরো জিনিসটাকে উনি তৈরি করে দিলেন। তো তৈরি হলো। এবার মাইকেল তৈরি করতে সেই সময় খরচা হয়েছিল 250 টাকা। তো পুতুলটা তৈরি করে নিয়ে এসছি, নিয়ে এসে এরকম টেবিলে রাখা আছে। তো সেই রবিবাবু এসছে, এসে উনি পুতুলটা দেখে তো লাফিয়ে উঠলেন, বলে দুর্ধর্ষ হয়েছে পুতুলটা, একদম বিদেশি পুতুলের মতন লাগছে, খুব ভালো হয়েছে। কিন্তু পুতুলটার তো একটা নাম দিতে হবে তোমায়, তুমি তো রাশিয়ার কথা বললা, পুতুল খালি বললে হবে না, ওরা একটা নাম দাও। মানে কি নাম দেবো? যা একটা নাম, একটা সুন্দর নাম দাও, একটা বিদেশি নাম। নাম তো আমি ঠিক আপনিও খুঁজুন আমিও খুঁজি। তো এইসব কথা বলতে আমার টেবিলেতে একটা বই ছিল, ওই বইটার উপর আমার চোখটা যায়। তো দেখার বইটা যাওয়ার পরে আমি বললাম যে আমি একটা নাম পেয়েছি, এই নামটা দেখি। বলে কি নাম? তো বইটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের একটা বই ছিল। কেমন ওর নাম যদি মাইকেল দিই, উনি লাফিয়ে উঠলেন, মানে ফ্যান্টাস্টিক, একদম অ্যাপ্রোপ্রিয়েট নাম, মাইকেল দাও। আর ঠিক আছে, ওর নাম আজ থেকে মাইকেল দাওয়াত নেওয়া। দাওয়াত নেওয়া মানে হচ্ছে আমি যার কাছে শিখেছিলাম জেবি দাওয়াতে, ওনার দাওয়াত নেওয়া কথাটা জুড়ে দিলাম, হয়ে গেল মাইকেল দাওয়াত নেওয়া। মাইকেল, মাথায় দেখছি সব সাদা সাদা চুল হয়ে গেছে। হ্যাঁ, সাদা চুল, পাকা চুল। তার কি বয়স হয়নি? ও তোমার বয়স হয়েছে? কত বয়স হলো? আরে 51 বছর কাজ চলছে। 51 বছর? ও তাই মাথায় পাকা চুল। তা ছিঁড়ে দাও না। ছিঁড়ে দেবো? আচ্ছা দাঁড়া, এই ছিঁড়ে ছিঁড়েছি। আরো অনেক চুল হয়েছে। হ্যাঁ, তোমারও তো সাদা হয়ে গেছে। হ্যাঁ, আমার তো সাদা হবে, আমার বয়স হচ্ছে না। যাই হোক, ভালো। কেমন লাগছে তোমার বলো আজকে ওয়েদারটা? আজকে একটা ভালো, কিন্তু বৃষ্টি হবে মনে হচ্ছে। কি করে বৃষ্টি হবে? আকাশে তো মেঘই নেই। মেঘ নেই না। আসতে কতক্ষণ? সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো কলকাতা দূরদর্শন কেন্দ্রের। নমস্কার। কলকাতা টেলিভিশনের শুভ উদ্বোধনের মুহূর্তে সূচনা লগ্ন থেকেই দূরদর্শন পরিবারের সদস্য হয়ে উঠলেন প্রবীর কুমার দাস, আর অবশ্যই মাইকেলও। হঠাৎ আমাকে দূরদর্শন থেকে আমার ডাক পড়েছে। তা সেটা আমাদের দূরদর্শনেরই যে সিনিক্স ডিপার্টমেন্টের হেড ছিলেন সঞ্জীব সেন শর্মা, তিনি আমাকে ডেকে নিয়ে যান। নিয়ে গিয়ে তখনকার যে ডিরেক্টর ছিলেন মীরা মজুমদারের কাছে নিয়ে হাজির করে দেন। তা মীরা মজুমদার এর আগে মিটিংয়েতে ওনারা ডিসিশন নিয়েছিলেন যে ছোটদের জন্য একটা অনুষ্ঠান করবেন, এবং সেটা এই আমেরিকাতে ঠিক এই ধরনের একটা প্রোগ্রাম ওখানে হতো, সেটা প্রচন্ড জনপ্রিয়। উনি ওটা দেখেছিলেন। আর তারপর উনি বঙ্গ সংস্কৃতি সম্মেলনে এই মাইকেলের প্রোগ্রামটা উনি দেখেন, এবং সেটাই ওনার মাথায় ছিল। তারপর উনি খোঁজ খবর করে করে যাই হোক আমাকে খুঁজে পেলেন। তখন আমি যখন ওখানে ওনার সামনে হাজির হলাম, উনি বললেন হ্যাঁ তোমাকেই আমি খুঁজছিলাম। তো আগে হ্যাঁ, তখন উনি বললেন যে দেখো আমরা মাইকেলকে নিয়ে প্রোগ্রাম করতে চাই,
এরকম ছোটদের জন্য। তা আমি বললাম যে দেখুন, আমি তো ছোটদের নিয়ে প্রোগ্রাম যে করবেন, আমি এই ব্যাপারে অভিজ্ঞতা নেই আমার। তাতে কি হয়েছে আমি তো জানি, বাট তুমি যা চুপ করো। আসলে ব্যাপার হয়েছে কি, আমি তো এই ব্যাপার যাই না, আমি স্টেজে দাঁড়িয়ে শো করি, বক বক করি, লোকে শোনে, ব্যাস ওই পর্যন্ত। কিন্তু ওখানে যে কিভাবে করবো যাই না। তো উনি আমায় বললেন যে এই ভদ্রমহিলা, একটু সুন্দর এক ভদ্রমহিলাকে আমাকে দেখালেন, নাম হচ্ছে অনন্যা ব্যানার্জি। বললেন যে তোমাকে সব কিছু শিখিয়ে দেবে, তোমার চিন্তার কিছু নেই। যাই হোক, অনন্যা দিয়ে হচ্ছে আমার ফার্স্ট প্রডিউসার, ওনার হাতেই আমি গড়ে পিঠে তৈরি হলাম। মাইকেলকে নিয়ে প্রোগ্রাম শুরু করলেন কলকাতা দূরদর্শনে। তখন রেকর্ডিং করা হলো, তখন দূরদর্শন শুরু হয়নি। যাই হোক, তো এবারে দূরদর্শন 9th আগস্ট শুরু হয়ে গেল। তো শুরু হয়ে যাওয়ার পর হই হই করে সবাই দেখতে শুরু করলো। আস্তে আস্তে দেখলাম দর্শক দরবারে চিঠি আসতে শুরু করলো। তখন মাসে একটা প্রোগ্রাম হতো, মঙ্গলবার করে 6:30টার সময় ওই প্রোগ্রামটা লাইভ প্রোগ্রাম শুরু হলো। তারপরে ঠিক হলো যে মাসে একটা করে এটা দেখানো হবে। তারপরে আস্তে আস্তে তখন হতো কি, চিচিং পাক বলে অ্যানাউন্সমেন্ট হতো, খুলে যেত, মাইকেলকে আমি বসে আছি, বাচ্চারা রয়েছে। তখন আমি বলতাম কি কেমন আছে, ভালো আছে তো? হ্যাঁ, এই কথাটা হতো। তা যাই হোক, তো মাইকেলকে নিয়ে তখন তো হই হই আরম্ভ হলো। তারপরে এই করতে করতে তারপর বললো ঠিক আছে, মাসে দুবার হবে, প্রথম মঙ্গলবার আর থার্ড মঙ্গলবার হচ্ছে। তারপরে বললো যে তারপরে অ্যানাউন্সমেন্ট হলো, না ঠিক আছে, প্রত্যেক মঙ্গলবার 6:30 করে মাইকেলের প্রোগ্রাম হবে। প্রোগ্রাম পপুলার হতে শুরু করলো। তখন মাইকেল এক হিরো। অনুষ্ঠানটা ছিল ছোটদের জন্য, ফলে বিষয়বস্তুকেও হতে হতো ছোটদের উপযোগী। কোন অন্যান্য দিয়ে আমাকে একটাই কথা বলেছিলেন যে প্রোগ্রামটা কিন্তু ছোটদের জন্য, তার মানে তুমি কিন্তু ছোটদের মতন ভাবেই কথা বলবে। মাইকেলও যেমন ছোট, মাইকেলের বন্ধুরা হচ্ছে ছোট, তুমিও কিন্তু ছোটদের মতন করে তোমায় কথা বলতে হবে। তা সেই জন্য সেইভাবে তুমি স্ক্রিপ্ট তৈরি করবে, সেইভাবে কথা বলবে। সেভাবে আমরা কথা বলতাম যে বাচ্চাদের জন্য বাচ্চাদের মতন করে কথা বলা, বাচ্চারা কি চায়, বাচ্চারা কি জিজ্ঞেস করছে সেইগুলো বলা, এবং বাচ্চারা অদ্ভুত অদ্ভুত সব প্রশ্ন করতো, সেগুলো মাইকেলকে দিয়ে উত্তর দেওয়া হতাম। বাচ্চাটা বলছিল যে জানো তো মাইকেল, আমার মা না আমাকে খুব বকে। ও দিস ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, আর বাচ্চাটা এই কথা শুনে তো খুব মজা পেয়ে গেছে, এখানে মাকে বলেছে ভেরি ব্যাড, ভেরি ব্যাড। কিন্তু আসলে কিন্তু কি জানো, বাচ্চাটাকে কি বলেছিল সেটা বলো। সেটাই তো বলছি। হ্যাঁ বলো। আমি বললাম যে তুমি কিন্তু দুষ্টুমি করো না, দুষ্টুমি করলে না কিন্তু গগ্গে, আর দুষ্টুমি না করলে না কিন্তু গগ্গে না। বুঝতে পেরেছ? অমনি বাচ্চাটা কি বললো বলো তো? কি করলো? বললে হ্যাঁ বুঝেছি। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। এইখানে আমি এগুলো নাকে করলাম। মাকে কোথায় পেলে? কেন ওই পিছনে কোথায় পেয়েছিল? ওই টিভিতে দেখছিল না, ও টিভিতে দেখছিল। তাতে বললাম কি টাঙ্কি কি ঠিক বলেছি? হ্যাঁ, একদম ঠিক বলেছে মাইকেল। হরেক রকমের মজাদার ঘটনাও ঘটে যেত কখনো সখনো। আর যেহেতু লাইভ প্রোগ্রাম হতো, তাতে এক একদিন এক একটা অদ্ভুত সব ঘটনা ঘটতো। তো যাই হোক, এইরকম একবার অনুষ্ঠান হচ্ছে, বাচ্চারা খুব তো হই হই করেছে, করার পরে এবং অনুষ্ঠান শেষ হওয়ার পরে এবারে সব বাচ্চারা আস্তে আস্তে রস্টাম থেকে নেবে, তাদের স্টুডিও বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। আর আমিও তখন মাইকেলকে তুলে নিয়ে, আমার কাছে একটা বড় ব্যাগ ছিল, সে ব্যাগের মধ্যে মাইকেলকে ঢুকিয়ে দিয়েছি, 5 বালিশের মতন ব্যাগটা, সে ব্যাগের মধ্যে ঢুকেছে। আর বাচ্চাগুলো যেতে যেতে দেখেছে, দেখার পরে ওরা বেরিয়ে গিয়ে সেই চিৎকার করে কাঁদতে শুরু করেছে। সে কাঁদছে, আমি কিন্তু সেটা শুনিনি। তো ওরা বাইরে বেরিয়ে ওদের বাপ্পার কাছে গিয়ে প্রচন্ড কান্নাকাটি করছে, চিৎকার করছে। তখন আমাদের প্রডিউসার আমার কাছে দৌড়িয়ে এসছে, আমাকে বলছে কি ব্যাপার প্রবীণ, তুমি কি করেছো? আমি না, আমি কিছু বলিনি। আরে ওরা বেরিয়ে তো চিৎকার করে কান্নাকাটি করছে, শিগগিরই তুমি যাও। তা আমি গেছি, গিয়ে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, তোমরা এত কান্নাকাটি করছো কেন, কি হয়েছে? তখন আমাকে বাচ্চাগুলো দেখে বলছে তুমি ব্যাড ম্যান, বাজে মানুষ, তুমি বাজে, তুমি ও মাইকেলকে ব্যাগে ঢুকে দিয়েছো, দম বন্ধ হয়ে যাচ্ছে। আরে না না, আর কিচ্ছু হয়নি। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে দাঁড়াও। আমি তখন আবার এসছি স্টুডিওর ভেতরে, এসে মাইকেলকে ব্যাগ শুদ্ধ নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে ওদের বলছে এই দেখো ও ব্যাগের মধ্যে রয়েছে তো? বলছে হ্যাঁ। বলছে হ্যাঁ, ওর তো দম বন্ধ হয়ে যাবে।
মাইকেল কুকুরকে ব্যাগের ভেতর থেকে বেরিয়ে হ্যাঁ গলবাং কি আমার কি বললে? গলবাং যে আরে আমি তো ঘুমাচ্ছিলাম তোমরা কাচ্চা কান্নি করছো কেন? হ্যাঁ, এই কথা বলেছি। কেন তোমরা কান্নাকাটি করছো? তাই আমি কত গলবাং যে তোমরা কান্নাকাটি করো না, এটা হচ্ছে আমার স্লিপিং ব্যাগ। হ্যাঁ, এটা হচ্ছে স্লিপিং ব্যাগ। আর এখানে আমি তো ঘুমাই। কিন্তু ওরা যে বলছে দেখো যে তোমার ওটার ভেতরে নাকি তোমার দম বন্ধ হয়ে যাবে। না না আমার দম বন্ধ হয় না, এর কাছে তো অক্সিজেন আছে। হ্যাঁ, অক্সিজেন আছে। তখন ওরা কি বুঝলো? তখন ওরা তো চুপ করলো। হ্যাঁ, তখন ওরা চুপ করলো। তখন ওরা বুঝলো যে না, ও মাইকেলের দম বন্ধ হয় না। কিন্তু আমি তো থেকে শিখে গেছি যে মাইকেলকে আর এই ব্যাগের মধ্যে নেওয়া যাবে না। এরপর থেকে যখন আমি মাইকেলকে নিয়ে দূরদর্শনে আসতাম, তখন মোটরসাইকেলের সামনে ওকে বসিয়ে নিয়ে আমি বাইক চালিয়ে যেতাম। তখন মাইকেল আর ওই মাইকেলকে এইভাবেই তখন নিয়ে যেতাম। আর ফিরতাম যখন, তখন ওই মাইকেলকে ওখানে বসিয়ে, সামনে বসিয়ে ওকে নিয়ে আমি বাড়ি আসতাম। এইভাবে মাইকেল আমার সাথে আসা যাওয়া আরম্ভ করলো। আচ্ছা মাইকেল, তুমি খেলাধুলো সম্বন্ধে তোমার কি ইন্টারেস্ট? আমি এখন তো খেলা মাঠে যাই না। খেলার মাঠে যাও না? তো কোথায় যাও? আমি টিভিতেই খেলা দেখি। আচ্ছা আচ্ছা, তো কোন দলের খেলা তোমার সব থেকে বেশি পছন্দ? আর এই মোহন বাগানে। মোহনবাগান। আর তোমার? আমার ইস্ট বেঙ্গল। সাদা কালোর সেই দুনিয়া যা লেখা নেই ইতিহাসে, অতীত ছুঁয়ে সময় আমার বসবে সে তোমার পাশে। আমার সময়, আমার সময়,